হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং এবং সেই সাথে আমার চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। তো এই তো সকাল সকাল উঠে আমি আমার বেডটা একটু ক্লিন করে নিলাম এবং এরপরে রুমের জানালাটা খুলে দেব, যেন বাহিরের আলো বাতাস দুটি প্রবেশ করতে পারে। আর সকাল সকাল উঠি আমি আমার জানালার কাছে এভাবে একটু দাঁড়িয়ে থাকি, যেন বাহিরের আলো বাতাস দুটোই আমার রুমে প্রবেশ করতে পারে। তো এরপরে এই যে আমি আমার পুরো বাসাটা একদম ঝাড়ু দিয়ে নেব, কারণ বাসা নোংরা থাকলে দেখতেও খুব একটা ভালো লাগে না, আর বাসা পরিষ্কার থাকলে বা দেখতেও ভালো লাগে আর আল্লাহর রহমতও বৃদ্ধি পায়। তো এই তো এরপরে সকালের ব্রেকফাস্টটা বানাতে চলে আসলাম। তো প্রথমে এখানে আমার আর আমার শাশুড়ির জন্য 2 কাপ চা করে নেব। আর আজকে সকালবেলা উঠে প্রচুর মাথা ধরছে, তো ভাবলাম যে আজকে একটু কড়া লিকারের চা খাবো। তো তারপরে এই যে এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম। তো চাটা বানানো শেষ। এরপরে এই যে এখানে চা 2 কাপ ঢেলে নেব। তো সকাল সকাল উঠেই আগেই আমাদের এরকমের 2 কাপ রং চা থাকে। তো মাঝে মধ্যে দুধ চা খাওয়া হয়, কিন্তু বেশিরভাগই আমরা এই যে এখানে সকালে উঠেই রং চা খাই। রং চাটা খেলে দেখা যায় যে একদম শরীরটা পুরো চাঙ্গা হয়ে যায়। তো এই তো এরপরে চলে আসলাম মেয়ের জন্য একটা ডিম পোস্ট করতে। আর এদিকে আমার গ্যাস ছিল না, গ্যাসের চুলাটা একটু নষ্ট হয়ে গেছিলো। তো আমার আসলে খুব আজকে ঝামেলায় পড়তে হয়েছিল। এই সব কিছুই ইন্ডাকশনে যেই পাতিলে চা করলাম সেই পাতিলেই আবার দেখা যাচ্ছে যে ডিম পোস্টটা করতেছি। তো কিছু করার নেই, মাঝে মধ্যে এরকমের বিপদ আসবে। তো এই তো ওর ডিম পোস্টটা করা শেষ। এরপরে এই যে সবার জন্য এই ব্রেকফাস্টটা রেডি করে নেব। আর আজকের ব্রেকফাস্টটা আমরা অল্প কিছু দিয়ে সেরে নেব, কারণ প্রথমেই বললাম যে আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে আর উঠতেও একদম লেট করে ফেলছি। তো ভাবলাম যে আজকে শুকনো শুকনো নাস্তাগুলো দিয়েই আমরা খেয়ে নেব। তো পাউরুটি কলা সাথে এই যে ডিম পোস্ট। তো ডিম পোস্টটা তো আমার মেয়ের জন্য, আর এই তো চা আমার জন্য। তো এগুলো দিয়েই আমরা সকালের নাস্তাটা সেরে নেব। তো এই তো আমার মেয়েকে এই যে কলা খেতে দিলাম, আর তার সাথে 2 টুকরা পাউরুটি দিলাম। আর ওকে পাউরুটি দেওয়ার সাথে বলল যে মাম্মা আমাকে একটু ডিমটা এটার ভিতরে দিয়ে উপরে, মানে ও বলতে চাচ্ছে যে বার্গারের মতো করে। তো এরপরে এই যে ওকে এইভাবে দিলাম, আর ও তো মাশাআল্লাহ খুব আনন্দে খাচ্ছিল খাবারটা। তো এরপরে এই যে আমাদের নাস্তাটাও সেরে নিলাম। তো সকালের নাস্তাটা সেরে এরপরে এই যে এখানে সকালের যে প্লেট বাসনগুলো ছিল এগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর সকালবেলা আমার দেখা যায় যে মাঝে মধ্যে 2-1 দিন দেরি করে উঠলেও খুব একটা কাজ থাকে না, কারণ তার আগের দিন রাতেই আমি রাতের যত এঁটো বাসন কোসন থাকে এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিই। এই জন্য আমার ওই যে এক্সট্রা কাজটা থাকে না, আর টুকিটাকি কিছু কাজও রাতেরবেলা গুছিয়ে নিই। তো এরপরে এই যে রান্নার আগে আমি সব সময় বেসিনটা পরিষ্কার করে নিই, কারণ দেখা যায় যে আমার রান্নাঘরের অর্ধেক কাজই আমি এই বেসিনটার উপরেই করে থাকি। তো এইটাকে সবসময় আমি পরিষ্কার রাখি, কারণ দেখা যায় যে রাত্রবেলা রাখলে এটার ভিতর থেকে তেলাপোকা বা বিভিন্ন ধরনের পোকামাকড় হাঁটতে পারে। তো এই জন্য এটাকে আমি আগে সর্বপ্রথমে যে একটু ভিম লাগিয়ে ভালো মতন এটাকে পরিষ্কার করে নিই। তো এটা আমার এই যে পরিষ্কার করা শেষ। এরপরে এই যে দুপুরে রান্নার আয়োজনে চলে আসলাম। তো আজকে দুপুরে রান্নার আয়োজনেও এই খুব একটা বেশি কিছু করব না, কমের মধ্যেই শেষ করব, কারণ একটা চুলা একটা ইন্ডাকশনে তো আর অত কিছু করা সম্ভব নয়। তাই ভাবলাম যে আজকে হালকা পাতলার মধ্যেই রান্না করি। তো এই তো ওখানে প্রথমে আমি ওই যে রসুনের বাটাটা রাখলাম, রসুনটা যেন একটু নরম হয়। আর সেই সাথে ফ্রিজে দেখলাম যে কিছু গলদা চিংড়ি ছিল, ভাবলাম যে এগুলোকে রান্না করে ফেলি, কারণ এগুলো বেশি দিন থাকলে তো খাবারটা ভালো হবে না। তো ওগুলোকে আমি যে ভিজিয়ে রাখলাম একটু নরম হওয়ার জন্য। আর এইদিকে সাউদার বাবা সকাল সকাল একটু বাজারে গেছিল, সে কিছু এই যে সবজি আনলো। তো আমরা সব সময় সবজি আনি হয়তো বা 1 দিন বা 2 দিনের মতো খাওয়ার জন্য, অত এনে আমরা স্টোর করে রাখি না, কারণ সব সময় আমরা একটু সতেজ খাওয়ার চেষ্টা করি। এজন্য এই যে এখানে 2 দিনের মতো তরকারি আনা হয়।
বেশি একটা আনি না। তো এখানে এই যে সকালবেলা আনছিল কিছু ঢেঁড়স, সেই সাথে কিছু কাঁকরোল, মিষ্টি কুমড়া, আর সেই সাথে এই যে এক আটি পুঁই শাক। আর এই তো আমাদের সকালের বাজার। তো এবার এগুলোকেই আমি যা যা রান্না করব সেগুলো নিলাম। এই যে এখানে আমি কিছু কাঁকরোল নিলাম, এই কাঁকরোলগুলো রান্না করব, আর যা কিছু ওগুলো সব আবার পলি করে ফ্রিজে রেখে দেব। আর এরপরে এই যে চলে আসলাম পেঁয়াজ কাটতে। আর পেঁয়াজ কাটতে কাটতে একটা কথা মনে পড়লো, যখন বিয়ে হয়নি আসলে, তখন বাবা মাকে বলছিলাম যে আমি কিন্তু কখনোই পেঁয়াজ কাটবো না, যে আমাকে দিয়ে পেঁয়াজ কাটাতে পারবে না, এমন যদি কোনো পরিবার থাকে সেই পরিবারে বিয়ে দিও। তো এটা আসলে বিয়ের আগের কথা। তো বিয়ের পর দেখা যায় যে একটা মেয়ের কাঁধে যখন সংসার এসে পড়ে তখন কিন্তু আর ওই সমস্ত কিছুই মনে পড়ে না। তখন তাকে এক হাতে সংসারটা সামলানো লাগে, তাকে পেঁয়াজও কাটতে হয়, শ্বশুর শাশুড়ির সেবাও করতে হয়, হাজব্যান্ডের সেবা করতে হয়, তারপরে বাচ্চা কাচ্চা সব কিছু আসলে তাকে সামলাতে হয়। তো এরপরে মাশাআল্লাহ এখন ভালোই আমি পেঁয়াজ কাটতে পারি, এখন আর কোনো কষ্ট হয় না। কারণ এখন তো এটা এমনিই করা লাগবে, কারণ এটা এখন যখন কাঁধে এসে পড়ছে তো সেটা তো আর আমি অবহেলা করতে পারি না। তো এই তো আমার এখানে পেঁয়াজগুলো একদম কাটা শেষ। তো এরপর এটাকে আমি একটু পিরিচে ঢেলে নেব। আর আমার সংসারে আমি একাই থেকে আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় না। আর আমার শাশুড়িও খুব হেল্প করে আমাকে কাজে, তাই আমার খুব একটা সমস্যা হয় না। তো এরপরে সেই যে চিংড়ি মাছগুলো ভিজিয়ে রাখছিলাম এগুলোকেও আমি খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নেব। আর আমার মেয়ে চিংড়ি মাছটা খেতেও খুব পছন্দ করে, তাই ভাবলাম যে ওর জন্য একটু করি। আর পরিবারের সবার কথা ভেবেই তো আসলে একটা মেয়ের সংসার, কে কী পছন্দ করে, কে কী খেতে ভালোবাসে, এগুলো তো আসলে একটা মেয়েরই দরকার তাদের ব্যাপারে বোঝা বা জানা। তো আমি পরিবারের কথা ভেবেই মাঝে মধ্যে তাদের ইচ্ছাগুলো পূর্ণ করি। তো এই তো এখানে আমি আমার চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিই। ওর মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে একটু তেলে ভালো মতো ভেজে নেব। তো আজকে আমার এই ইন্ডাকশনেই করতে হবে। আর এইভাবে এক পদ করা খুব একটা ঝামেলার ব্যাপার ছিল, কিন্তু কিছু করার নেই, এভাবেই আসলে করতে হবে। তো এরপর আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু ভালো মতো এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে একটু লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আমি চিংড়ি মাছ রান্না করলে সবসময় এভাবে একদম অল্প মশলা এবং কম উপকরণে রান্নার চেষ্টা করি। আর অনেকেই দেখে থাকি যে এই চিংড়ি মাছে রসুন দেয়, আমার অতটা খুব একটা ভালো লাগে না এই ফ্লেভারগুলো। আর এভাবে রান্না করলেও মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়। তো এরপরে এই যে এটার সাথে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে পরে এর মধ্যে এই যে একটুখানি পানি দিয়ে এটাকে একটু কুক করে নিলেই একদম রেডি চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা রান্না শেষ। এরপরে এই যে সেই কাঁকরোল আলু এটাকে আমি এটার মশলাটাকে আগে কষিয়ে নিলাম। এরপরে এটাকে দিয়ে ভালো মতো আর একটু ভুনে নেব। ভুনে নেওয়ার পরে ভুনে নিলে দেখা যায় যে তখন কাঁকরোলের যে একটা বাজে স্মেল থাকে ওইটা থাকে না। তো এরপর এটাকে কষিয়ে নিয়ে এরপরে এটাকেও রান্না করে নেব। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।